গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। চাকদানির কাউন্সিলর শ্রীকান্ত মণ্ডলকে বিজেপির নেতার কুকথা, পথে নামলো সাধারণ মানুষ। হুগলির শিল্প শহর চাপদানির পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীকান্ত মণ্ডলকে এক বিজেপি নেতার কুকথা নিয়ে উত্তেজনা, পথে নামল সর্বস্তরের মানুষ। সম্প্রতি দুটি ক্লাবে নিজেদের মধ্যে অশান্তি হয়। অশান্তি করার অভিযোগ ওঠে কাউন্সিলর শ্রীকান্ত মণ্ডলের বিরুদ্ধে। এক বিজেপি নেতা শ্রীকান্ত মণ্ডলকে প্রকাশ্যে কুরুচিপূর্ণ কথা বলে, তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার সাধারণ মানুষ। উনি স্থানীয় মানুষদের শান্ত করেন এবং সকলকে জানান, আপনারা শুনেছেন যে রবিবার রাত্রিরে একটি ঘটনা ক্লাবের নিজেদের মধ্যে হয়। তো সে ঘটনা হবার পর 22 নম্বর ওয়ার্ডে রাত্রি তখন একটার সময় কোনো এক বিজেপি নেতা তিনি এসে যেভাবে কাউন্সিলরকে আক্রমণ করেছে, মুখের ভাষা যেভাবে বলেছে, তো আমরা সেগুলো মুখে আনতে পারবো না, আমরা সে ভাষা বলিও নি। এবং আমি তাকে একটা কথা বলবো, আপনি জানেন কি যে 22 নম্বর ওয়ার্ডে কোথাও পার্টি অফিস ছিল বিজেপি? 22 নম্বর ওয়ার্ডে কোনোদিনই বিজেপির পার্টি অফিস ছিল না। 22 নম্বর ওয়ার্ডে বিজেপির অনেক ছেলে ছিল আর এখনও আছে। তাদের নিজেদের মধ্যেই গণ্ডগোল, ক্লাবকে দখল করে রেখে দিয়েছে। যখন হিসেব চাইতে যায় আর এক দল, তখন তাদের সাথে একটি ঝামেলা হয় এবং তারা নিজেরাই ভেঙে দেয়, দিয়ে আর এক দলের নামে দোষ দেয়। রাত্রির 1টার সময় কোনো এক ব্যক্তি বিজেপির, তিনি এসে যেভাবে আক্রমণ করছে মানুষকে, আমি তাকে বলবো যে দাদা, আগে আপনি মুখের ভাষা ঠিক করে বলতে শিখুন, তবে আপনাকে দেখে তো মানুষ ভোট দেবে। আপনি যা ভাষা বলছেন, আপনাদের মতন নেতাকে দেখে বিজেপিকে মানুষ ভোট দেওয়ার ইচ্ছা হলেও দেয় না। আগে নিজের ভাষা শিখুন। চোর গুন্ডা আপনি মানুষকে বলছেন। আপনি দেখুন এইখানে কত মা বোনেরা আছে আর কত লোক আছে, এগুলো দেখুন, দেখে তারপরে লোককে পরিচয় করবেন যে লোক কি। আমি আপনার নামও মুখে আনতে চাই না, কেন আমি জানি আপনি ফেসবুকে হিরো হতে চাইছেন এবং ভালো হিরো হওয়া ভালো। আপনি সারা চাপদানি রিসরা সব জায়গায় নায়ক হতে চাইছেন, ভালো জিনিস। টিকিট নেবার জন্য মানুষ অনেক কিছু করে। আপনি যদি জিতে কোনো দিন আসেন, আপনাকে আমি আগেই সম্বোধনা দেবো। আর আগে কাউন্সিলর হয়ে যেতাম, তারপর স্বপ্ন দেখবেন এমএলএ হওয়ার। স্বপ্ন দেখা ভালো, কিন্তু মুখের ভাষা পরিবর্তন না করলে আপনাদের মতন মানুষকে কেউ কোনো দিনই ভোট দেবে না। যদি ভাষা শিখতে হয় আর ভদ্রতা শিখতে হয় কীভাবে, তাহলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তাদের থেকে শিখবেন, তৃণমূলের থেকে শিখবেন যে কিভাবে রাস্তায় চলতে হয়, মানুষের সেবা করতে হয়। আপনি কোনো দিন কোনো মানুষকে সেবা করেছেন না? খালি আমি ফেসবুকেই দেখান কোনো মানুষের পাশে দাঁড়িয়েছেন? আমরা তো কোনো আপনার ভিডিও দেখিনি কোনো পাশে দাঁড়াতে। আগে মানুষকে সেবা করুন, মানুষের পাশে দাঁড়ান, মানুষের সাথে থাকুন। আপনাকে এত করতে হবে না, ভোট আপনি নিজেই পেয়ে যাবেন। আর একটা কথা যেটা বলি, আপনি এই যে বলছেন জেতার আগেই যে ঘর থেকে টেনে বার করে মারবো, আপনাকে এত কষ্ট করে এত দূরে আসতে হবে না। কোথায় যেতে হবে আমাকে বলুন, আমি নিজেই চলে যাব আপনার কাছে, তারপরে আপনি আমায় মারবেন।
আপনি জানি না, হয়তো আমার থেকে বয়সে ছোটও হতে পারেন কিংবা বড় হতে পারেন, আমরা যথেষ্ট ভদ্র জানি আর ভদ্র ভাষা বলতেও জানি। এরম ভাষা আমরা বলি না যে মানুষকে যে ঘর দিয়ে বার করে টেনে মারব, এটা আমাদের পরিচয় না। আমাদের পরিচয় হচ্ছে মানুষের পাশে থাকা, মানুষকে ভালোবাসা, মানুষের সাথে থেকে মানুষকে আমরা ভালোবাসি আর মানুষের আমরা কাজ করি। আমাদের খেয়ে দিয়ে কাজ নেই যে রাত্রিবেলা ক্লাব ভাঙতে যাবো। 22 নম্বর কাউন্সিলর লোক পাঠাবে ক্লাব ভাঙতে। 2021-এও আপনারা এরম খোঁজেন, 2021-এও এরা বদনাম দিয়েছিলেন যে এরম একটা ঘটনা ঘটেছিল। আবার 2026-এও সেই কীর্তি করছে, তাতে কোনো লাভ হবে না, এতে আপনাদের ক্ষতি হবে। মানুষ ভাবনা চিন্তা করেই ভোট দেয়, যারা কাজের মানুষ তাদেরই মানুষ ভোট দেয়। আপনি ফেসবুকে হিরো হতে চাইছেন, হিরো হন, নাহলে বোম্বে গিয়ে আপনি ফিল্ম করুন, কোনো ডাইরেক্টরের সাথে যোগাযোগ করুন, দেখবেন ভালো হবে। ফেসবুকে এরকমভাবে মানুষকে আক্রমণ করা ঠিক না, ব্যক্তিগত এগুলো আক্রমণ করছে না। আপনি দাঁড়ান, ভোটে দাঁড়ান, দাঁড়িয়ে জিতুন, আমরা আপনাকে সম্বোধনা দেবো। খবর পেয়ে 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী মণ্ডল আসেন। উনি এক সাক্ষাৎকারে বলেন, পার্টি পলিটিক্স হতে পারে, ওনার মনোমালিন্য আমাদের মনোমালিন্য চিন্তা ভাবনা আলাদা হতেই পারে, কিন্তু মুখের ভাষাটা তো সংযম করতে হবে। আমি তো একটা মেয়ে, আমার সামনে বলছে বাবাকে ঘর থেকে টেনে এনে মারবে, আমরা এতজন মহিলা আছি, উনি এই কথাটা বললো কি করে? ওনাকে তো একটু বুঝে কথা বলতে হবে। পার্টি হতে পারে, পার্টি এত নোংরা জায়গায় এখনো আসেনি যে এত উগ্র হতে হবে মানুষকে যে বাড়ি থেকে টেনে বার করে মারবে। এত উগ্র, এত বাজে জায়গায় তো পলিটিক্স আসেনি যে বাড়ি থেকে বার করে কাউকে মেরে দেবে। একটা কাউন্সিলরকে মিনিমাম সম্মানটুকু তো দিতে হবে। হতেই পারে কিছু, উনি বলছে, উনি ভদ্রভাবেও কথাটা বলতে পারে। আমার শুধু এইটুকুনি দাদাকে বলা আছে, দাদা দেখুন আপনি সোশ্যাল মিডিয়ায় ঠিক আছে অ্যাক্টিভ আছেন, টিআরপি চাইছেন, সবই ঠিক আছে। আমি একটা আপনার বোনের মতোই বলছি, মানে এরকম ভাষা কাউকে বলবেন না, রাজনীতিটা এত নোংরা জায়গায় আসেনি। অন্যদিকে নাগরিকদের পক্ষ থেকে বলা হয়, শ্রীকান্ত মণ্ডল ভগবান, ওনাকে নোংরা কথা বলা উচিত হয়নি। 22 নম্বর ওয়ার্ড একটা ছোট্ট ওয়ার্ড, একটা ওয়ার্ডে টোটাল ভোটার বোধহয় আমাদের 4000-এর কাছাকাছি। এখানে দেখতে পাচ্ছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে 2000 লোক এই দুপুরবেলা এসে হাজির হয়েছে। এখান থেকে প্রমাণ হয় কি না যে হোয়াট ইজ হোয়াট শ্রীকান্ত মণ্ডল। শ্রীকান্ত মণ্ডলের নামে সেদিন যে কথাগুলো বলেছেন আপনি, তার একটাই উদ্দেশ্য আমরা খুঁজে পেয়েছি। আজকে এতগুলো লোকের কাছে যে লোকটা ভগবানের মতো যাকে মানে, তার এগেনস্টে আপনি তাকে বলেছেন, আপনি নিজের টিআরপি তোলার জন্য দাদা বলেছেন। এরমভাবে রাজনীতি হয় না, চিপ পপুলারিটি গেইন এরমভাবে করা যায় না। আমার মনে হয় বিজেপির মতো একটা দল আগামী দিনে এইটা শোনার পরে আপনি নিজের পায়ে নিজে কুড়ন মারলেন যে আপনাকে টিকিটটা দেবে কিনা। যদি টিকিটটা দেয়, আপনি জিতে এসে শ্রীকান্ত মণ্ডলকে মারবেন, খুব ভালো কথা। আমার কাউন্সিলর নিজেই বলেছেন যে আপনাকে সম্বর্ধনা দেবেন, এবার আমরা সবাই থাকবো আপনি যদি সেটা পারেন। খালি একটা কথা বলি আপনাকে, আপনি যাকে বলেছেন যে বেথওয়েদের লোহাচুর, আপনার বোধহয় জানা নেই, একটু তথ্য নিয়ে দাদা কথা বলতে হয় নেতা হতে গেলে। এই বেথওয়ের 2 বছর 3 বছর আগে একটা মিনি রত্ন পেয়েছে। সেই মিনি রত্নটার তার নেপথ্যে মানে সম্পূর্ণ কারিগর ছিল সেই শ্রীকান্ত মণ্ডল। সেই শ্রীকান্ত মণ্ডল যদি লোহা চুরি করতো, আজকে ওই বেথওয়েডের টপ টু বটম তার উপর ভরসা করে সেই মিনি রত্নটা তার হাত ধরে উঠে আসতো না। এটা আপনাকে জানতে হবে, এটা আপনাকে তারপরে ওই বেথওয়েড সম্বন্ধে কথা বলবেন এবং শ্রীকান্ত মণ্ডলকে চোর বলবেন। শ্রীকান্ত মণ্ডলকে চোর বলা আপনার ঔদ্ধত্য কিনা জানি না, আপনি মূর্খতার প্রমাণ দিয়েছেন। আপনাকে বলি, শ্রীকান্ত মণ্ডলের যা ভালোবাসা রয়েছে, শ্রীকান্ত মণ্ডলের যা কাজ রয়েছে, সেটা এখানে এসে খবর নিন। বিজেপি নেতারা অলরেডি জানেন আপনি যে টিকিটের জন্য এটা করেছেন, সেই টিকিট আগামী দিনে আপনার অথই জলে আমার মনে হয় চলে গেল। আপনি যদি জিতে আসেন, সত্যি আমরা কাউন্সিলের সাথে একমত। আপনি নিজের টিআরপি এরমভাবে তোলা যায় না। আবার বলছি, চিপ পপুলারিটি গেইন এরমভাবে করা যায় না, সস্তায় বাহবা করা যায় না।
সস্তায় নেতা হওয়া যায় না। শ্রীকান্ত মণ্ডল সকাল 6টা থেকে বেরিয়ে রাত্রির 12টা অবধি ওই কারখানাটায় বেতন আর মানুষের জনসেবা করে। তার 100 ভাগের 1 ভাগ আপনি করে দেখান, আপনি এমনি হিরো হবেন, আপনি এমনি টিকিট পাবেন, এমনি জিতবেন। আর আপনি যদি যেতেন, আমরা এই মাঠে দাঁড়িয়ে আপনাকে সম্বর্ধনা দেবো। এই কাউন্সিলরের কথার রেস ধরে আমরা বলছি, আপনাদের বিনম্র শ্রদ্ধায় বলছি, একটা মানুষ সম্বন্ধে আফটার অল আমরা ভদ্রঘরের সন্তান, নিজের ভাষাটা অন্তত সংযত রাখা উচিত। আমরা বিনম্র শ্রদ্ধায় বিজেপি নেতার যারা এইরকম কাজ করছে তাদেরকে বিনম্র শ্রদ্ধায় আমরা বলছি, এই তৃণমূলের কাছ থেকে এখনও আপনাদের কিছু শেখার আছে। উনি যদি আপনাদের নেতা হয়, বিজেপি নেতা হয়, তাহলে বিজেপির অবস্থা খুব খারাপ। এ সম্বন্ধে আমাদের আর কিছু নতুন করে ভাবনার কিছু নেই। দেখুন, হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। কলকাতার ভিআইপি রোডের গাড়িতে আগুন, অল্পের জন্য বাঁচলেন যাত্রীরা। ভিআইপি রোডে কেষ্টপুরে রাত 8:30টার সময় চলন্ত যাত্রীবাহী একটি 4 চাকা গাড়িতে হঠাৎই আগুন লাগে। উল্টোডাঙ্গা থেকে বাগুইয়াটির দিকে যাওয়ার পথে চালক ইঞ্জিনের সামনে ধোঁয়া দেখতে পেয়ে দ্রুত যাত্রীকে নামিয়ে দেন। কয়েক মিনিটের মধ্যেই গাড়িটি দাউ দাউ করে জ্বলতে শুরু করে। ঘটনাস্থলে বাগুইয়াটি থানার পুলিশ ও ট্রাফিক গার্ড দ্রুত পৌঁছে যানজট সামাল দেয়। লেকটাউন ফায়ার স্টেশনে দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনলেও গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। দমকলের প্রাথমিক অনুমান, ব্যাটারি শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। পরপর এই ধরনের আগুনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। গাড়িটা টুয়ার্ডস এয়ারপোর্ট থেকে যাচ্ছিল, রানিং অবস্থায় গাড়িটা আগুন লেগেছে। আমরা কল পাওয়ার সঙ্গে সঙ্গে আমি লেকটাউন থেকে এসেছি, এসে দেখি তো গাড়িটা দাউ দাউ করে চলছে। একজন প্যাসেঞ্জার ছিলেন, একজন ড্রাইভার ছিলেন, ওটা আমরা আসার আগে বেরিয়ে গেছে, ওটা সেফলি আছে, কোনো ক্যাজুয়ালিটি নেই, কিন্তু গাড়িটা ব্যাডলি ড্যামেজ হয়েছে। দেখতেই পাচ্ছেন। থেকে মনে হচ্ছে আগুনটা লাগলো, এটা মেবি শর্ট সার্কিট, ব্যাটারি থেকে কোনো শর্ট সার্কিট গাড়ি। এটা কি ব্যাটারি চালিত গাড়ি তো না এমনি পেট্রোলের গাড়ি? এমনি আপনার পেট্রোলেই গাড়ি, হ্যাঁ, কিন্তু মেবি শর্ট সার্কিট। এখন এটা আপাতত আমি আগে প্রাইমারি স্টেজ আমি একটা কন্ট্রোল করি, তারপরে আপনার এক্সামিনেশন হয়ে যাবে এটা কি আছে। কিন্তু ভালো খবর যে কোনো যারা ছিল তারা বেরিয়ে এসছে, কোনো ক্যাজুয়ালিটি নেই। প্যাসেঞ্জার ছিল একজন? হ্যাঁ, একজন প্যাসেঞ্জার ছিল, কিন্তু ওটা বেরিয়ে এসছে, ক্যাজুয়ালিটি নেই। হ্যাঁ, সামনে ছিলাম কিভাবে কি দেখলে? ঠিক কি হচ্ছে জানি না, কিন্তু আমরা যখন এসেছিলাম তখন আগুনটা খুব কম ছিল, তারপরে আস্তে আস্তে বাড়লো আর পুরো গাড়িটাকে আগুনটা ধরে নিল। কিন্তু গাড়িটা এদিকে যাচ্ছিল, গাড়িটা এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। হ্যাঁ, এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। এটা কি পাবলিক মানে প্যাসেঞ্জার গাড়ি ছিল? কমার্শিয়াল গাড়ি ছিল। লোক ছিল তো? লোক নেমে গেছিল, ড্রাইভারও নেমে গেছিল, তারপরে দমকলটা আসতে একটু টাইম লেগে গেছে, এটাই হচ্ছে প্রবলেম। নাহলে দমকল যদি তাড়াতাড়ি আসতো এতক্ষণে কাজ হয়ে যেত। মানে একটু কারোর কোনো ক্ষতি হয়নি? ক্ষতি হয়নি, কারো ক্ষতি হয়নি। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। মেয়ের বিয়ে, তার আগেই বাড়িতে চুরি, সর্বশান্ত গৃহকর্তা। ঘটনাটি উত্তর 24 পরগনায়। মেয়ের বিয়ে, তার আগেই বাড়িতে চুরি, সর্বশান্ত গৃহকর্তা। ঘটনাটি ঘটেছে বাগদা উত্তর 24 পরগনা নিশান্দিত অঞ্চলে নলডুগাড়ি গ্রামে। চুরির ঘটনায় সর্বশান্ত গৃহকর্তা। সামনে মেয়ের বিয়ে, ঋণ করে জমি বিক্রি করে অর্থ সংগ্রহ করেছিলেন তিনি। চোর সমস্ত টাকা পয়সা সোনাদানা নিয়ে চম্পট। মেয়ের বিয়ে কি করে দেবেন, দুশ্চিন্তায় ভুগছেন বাড়ির প্রতিটি সদস্য। এই চিন্তায় মর্মাহত। সামনে মেয়ের বিয়ে, কি করে অনুষ্ঠান করবেন তাদের বক্তব্য। তারা পাশেই একটা অনুষ্ঠান হচ্ছিল, সপরিবারে সেখানে গিয়েছিল অনুষ্ঠান দেখতে। সেই সুযোগ বুঝেই 7:30 8টা নাগাদ সেই ফাঁকা ঘর পেয়েই চোর চুরি করেছে। 9টা নাগাদ গৃহকর্তা বাড়ি ফিরে দেখেন তার সমস্ত কিছু ভেঙে সর্বস্ব চুরি করে চোর পালিয়েছে। প্রশাসন এসে সমস্ত কিছু দেখে তারা তদন্তের আশ্বাস দিয়ে চলে গেছেন। এখন প্রশাসনের উপরেই তারা আশাবাদী। এলাকাবাসী ও গৃহকর্তা কি বলছেন শুনবো। আমি মেয়ের বাড়ি গার্জেন, আমি আর কি বলবো, আমার যা হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে, আমি কিছু বলার নেই। সামনে মেয়ের বিয়ে ছিল, সব ধার দেনা করে সুদ ব্যাজ করে টাকা নিয়ে এক জায়গায় করে এটা সব চুরি করে নিয়ে যাওয়ার। আমার মেয়ের বিয়ের জন্য জমি বিক্রি করে টাকা রেখেছিলাম, সেই টাকা সব ঘরের থেকে সোনা দানা যা ছিল সব চুরি হয়ে গেছে। এখন আমি সর্বহারা, আমার এখন আর কোনো উপায় নেই, আমি কি করবো আমি ভেবে পাচ্ছি না। প্রশাসনের কাছে আমাদের দাবি যে আমাদের বয়সে এরকম ঘটনা দেখিনি এই নলডুগি গ্রামেতে, কিন্তু যে অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছে এই ঘটনার পরে প্রশাসনের কাছে দাবি যে আসামি ধরা হোক
ধরিয়ে তার উপযুক্ত শাস্তি আমরা চাই। আর পরবর্তীতে এরকম যাতে না হয় সন্ধ্যেবেলার ঘটনা। এই ঘটনা থেকে আপনার প্রত্যেকে তো আতঙ্কিত। প্রত্যেকেই আতঙ্কিত। যা সন্ধ্যেবেলা ভারী রাত্রি হয় সেটাও মনের বুঝ দেওয়া যায়, কিন্তু সন্ধ্যেবেলা ঘটনাটা আরো মর্মান্তিক ঘটনা। তা প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যে আসামি যেভাবে হোক ধরা চাই। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলির চুঁচুড়ার গোবিন্দচরণ স্টিল ট্রাস্টের কার্তিক পুজোর 176 বছরের। চুঁচুড়া কামারপাড়া শিলগলির গোবিন্দচরণ শিল ট্রাস্টের এই বছর 176 বছরের পদার্পণ করল। পুরনো সেই খিলান বিশিষ্ট ঠাকুর দালান, কাঠের রেলিং দালানে রাজা কার্তিক আজও প্রাচীনত্ব ধরে রেখেছে শিলবাড়ির সদস্যরা। সারা বছর রাজ্যের বিভিন্ন প্রান্তে সদস্যরা থাকলেও কার্তিক পুজোর দিন সকলে এক হয়। প্রাচীন প্রথা মেনে নৈবেদ্য 108টি প্রদীপ ও মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পুজো হয়। এবারে পুজো প্রসঙ্গে শিলবাড়ির পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনবো। আমাদের পূর্বপুরুষ আছেন গোবিন্দচরণ শীল মহাশয়, তিনি এটার প্রবর্তন করেছিলেন। উনি ছিলেন মুর্শিদাবাদের বাসিন্দা। সেই সময় বলিদের আক্রমণে সমস্ত এলাকাবাসী যারা ছিল সুস্থভাবে যেমন করতে পারছিল না, তখন অনেকে অন্য জায়গায় চলে যাচ্ছিল। চলে এসে তার চঞ্চল তখন লোক মারফত খবর পেল যে আমাদের যে ঠাকুর বাড়ি আছে রাধারানী, সেই রানী থেকে উনি ওখানে রেখে চলে যাবেন ওই পরিবারের হাতে দিয়ে, কিন্তু ওরা ঠিক সেবা করছিল না। তখন উনি লোকমাত সেই রাধারানীকে আমাদের গাড়ি ঘোড়া ছিল না, গাড়ি কিংবা পায়ে হাঁটা, লোক লস্করের কাঁধে চাপিয়ে উনি এখানে নিয়ে চলে এলেন। কামারপাড়ায় গোপীনাথের মন্দির স্থাপন করে ওখানে প্রতিষ্ঠিত করলেন। সেটা বাংলার 1256 সালে 7ই চৈত্র। তারপরে ধরে নিয়ে যায়, তারপরে উনি এটা প্রবর্তন করেছেন। তারপরে এটা ধরে নিয়ে যায়, আর আমরা কোনো সাল তারিখ পাচ্ছি না।
হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এসআইআর এবার কার্তিক পুজোর থিমে এসআইআর এর ছায়া হুগলির প্যান্ডেলে। রাজ্যে চলছে এসআইআর এর কাজ, সাধারণ মানুষ ব্যস্ত। এবারে কার্তিক পুজোয় এসআইআর থিম ব্যান্ডেল বলাগড় পালপাড়ায় আমরা কজন সংঘের পরিচালনায় এবছরের কার্তিক পুজোর থিম এসআইআর। ক্লাবের পক্ষ থেকে এক সদস্য এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। এশিয়ারটা এখন চলছে, এখন খুব হট টপিক এটা, হ্যাঁ ট্রেন্ডিং এটা, তো সেই জন্য এশিয়ারটা মাথায় এলো এবং প্রত্যেক বছর আমরা এই যেটা ট্রেন্ডিং চলে সেটা নিয়ে আমরা থিমটা করে থাকি। তো আমাদের ক্লাবের নাম আমরা কজন, তো আমরা কজনের পক্ষ থেকে এই থিমটা আমাদের মাথায় এসেছে এবং করেছি আমরা। তো আপনাদের সামনেই রয়েছে, অবশ্যই কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। তো এটা পাড়াটার নাম কি? বলাগড় পালপাড়া, হ্যাঁ, ব্যান্ডেল চার্চের কাছে। প্রত্যেক বছরই কিছু না কিছু থিম হয় একটা করে, না? হ্যাঁ, প্রত্যেক বছরই কিছু না কিছু থিম হয় এবং ট্রেন্ডিং যেটা চলে সেটাকেই আমরা করার চেষ্টা করি। হুগলি থেকে পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। শাহগঞ্জ কেওটার আমরা কজন ক্লাবের কামধেনু পুজো 26তম বর্ষে পদার্পণ করলো। বাঁশবেড়িয়া শাহগঞ্জের কেওটা কুলতলা এলাকায় আমরা কজন ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত কার্তিকের কামধেনু পুজো এবছর পদার্পণ করলো 26তম বর্ষে। এই পুজোকে ঘিরে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে বিশেষ আনন্দ ও উৎসবের পরিবেশ। বহু বছর ধরেই এই কামধেনু পুজো স্থানীয়ভাবে যেমন জনপ্রিয়, তেমনি ধীরে ধীরে তা মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। ক্লাবের সভাপতি প্রবীর ঘোষ এক সাক্ষাৎকারে জানান, শাহগঞ্জ বাঁশবেড়িয়া ঐতিহ্যপূর্ণ পুজো, কার্তিক পুজো অপেক্ষায় মানুষ থাকে। বহু বাইরে থেকে মানুষ এখানে সামিল হয়। আমরা যে পুজোটা করি কেওটা কুলতলা আমরা কজন পরিচালিত কামধেনু পূজা এবছর 26 বছরে পদার্পণ করলো। গত বছর 25 বছরে আমরা অনেক অনুষ্ঠান করেছিলাম। মানুষের পাশে আমরা সবসময় থাকি। এই বাঁশবেড়িয়া যে পুজো বিশাল আনন্দের পুজো। হুগলি থেকে অভিষেক গুপ্তা ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। কবি অসীম ভট্টাচার্যের সুতো গ্রন্থি কাব্য গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ হলো চুচুড়া এক সভাকক্ষে। সুতোকে যেভাবে গ্রন্থিতে বেঁধে একটা বড় শিকল তৈরি করা যায়, তেমনি প্রতিটি বর্ণ, অক্ষর, শব্দকে এক একটি গ্রন্থিতে বেঁধে যে কবিতামালা তৈরি করা যায় সেটা উপলব্ধি করেছিলেন কবি অসীম ভট্টাচার্য। সেই মুন্সিয়ানা আদ্যপান্ত পান্ত সুতো ও গ্রন্থি শিরোনামে একটা একক কাব্য গ্রন্থ তৈরি করে ফেললেন কবি অসীম ভট্টাচার্য। সেই কাব্য গ্রন্থটি ব্যতিক্রমীভাবে একযোগে প্রকাশ করলেন কবির পরিবারে সদস্যেরা। গতকাল চুচুড়া কিশোর প্রগতি সংঘ শহর গ্রন্থাগারের সভাকক্ষে এক সাহিত্য অনুষ্ঠানে কবির অগ্রজ সুদীপ্ত ভট্টাচার্য সহ পরিবারের সদস্যদের হাতে গ্রন্থটি তুলে দেন কবি স্বয়ন। উল্লেখ্য, কাব্য গ্রন্থটি 40টি কবিতা নিয়ে একই সঙ্গে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই লেখা হয়েছে, যা পাঠককুলের কাছে বেশ সমাদৃত হয়েছে। গ্রন্থটি প্রকাশ্যে পাক মুহূর্তে ছায়াবৃন্ত প্রকাশনে প্রকাশক কবি হরিত বন্দ্যোপাধ্যায় গ্রন্থটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন। সুতো ও গ্রন্থি এই কাব্য গ্রন্থটি সম্পর্কে কবি দীপক রঞ্জন ভট্টাচার্য, কবি প্রাবণিক ও রবীন্দ্র গবেষক অতনু কুমার বসু প্রাঞ্জল ভাষায় আলোচনা করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি প্রবীর রায় চৌধুরী, দীপক রায়, বিশিষ্ট গল্পকার নিত্যরঞ্জন দেবনাথ, সিক্তা গোস্বামী সহ বহু কবি গল্পকারীরা। যাই হোক, কবিতা লেখার শুরুর কথাটাও দাদা খানিকটা বলে গেছেন। আমরা স্কুল জীবন থেকে শুরু করেছিলাম, যার কথা না বললেই নয়। আমরা যার হাত ধরে সবাই একসাথে শুরু করেছিলাম তার নাম রমাপ্রসাদ মিত্র। সে অজ্ঞাত আছে এবং সেই 40টি কবিতা ইংরেজি অনুবাদ আছে। অনুবাদ আমারই করা, কারণ আমার আগে যে বইটি প্রকাশিত হয়েছে সে বইটিও ওখানে কয়েক কপি আছে। সেটিও বহু পূর্বের লেখা, আমার বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে লেখা। সেটিও অনেক দেরি করে বেরিয়েছে এবং দ্বিভাষিক হিসেবে বেরিয়েছে।
হুগলি থেকে আব্দুল গাফফারের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।